সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজ ময়মনসিংহের গৌরীপুরের জমিদারদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কথা বলবো। গৌরীপুর ময়মনসিংহের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ উপজেলা, যেখানে জমিদারি ব্যবস্থা দীর্ঘকাল ধরে এলাকার অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির মূল স্তম্ভ ছিল। এই অঞ্চলের প্রধান জমিদার বংশ হল রায়চৌধুরী পরিবার, যা শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশের শাখা থেকে উদ্ভূত। এই বংশের জমিদারি শুরু আনুমানিক 1700 শতাব্দীর শেষভাগ থেকে, যখন মুঘল আমলে জায়গির ও পরগনা ব্যবস্থার মাধ্যমে সম্পত্তি অর্জন হয়। গৌরীপুরের জমিদাররা মূলত ময়মনসিংহ ও জাফরশাহী পরগনার অংশ নিয়ন্ত্রণ করতেন এবং শিক্ষা, সঙ্গীত, সমাজসেবা, স্থাপত্যের অসাধারণ অবদান রেখেছেন। প্রথম জমিদার যুগল কিশোর রায়চৌধুরী এই গৌরীপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা ও প্রথম জমিদার যুগল কিশোর রায়চৌধুরী, তিনি শ্রীকৃষ্ণ চৌধুরীর বংশধর কৃষ্ণগোপালের দত্তক পুত্র। আনুমানিক 1770 সালের দিকে বাংলা 1176 সালে 76-এর অনন্তরের বছর বলা হয়, এটা এই অঞ্চলে সবাই জানে। ওই সময় দুর্ভিক্ষ হয়েছিল। তিনি জাফরশাহী পরগনা, মানে জামালপুরের কৃষ্ণপুর ছেড়ে ময়মনসিংহ পরগনায় আসেন। গৌরীপুর তখন জঙ্গলে পরিপূর্ণ ছিল। তিনি জঙ্গল পরিষ্কার করে শহর গড়ে তোলেন, বাসগৃহ নির্মাণ করেন এবং এলাকাকে জনবহুল করে তোলেন। তার আমলে কালী মন্দির, শিব মন্দির প্রতিষ্ঠা সহ ধর্মীয় এবং সামাজিক কাজে তিনি অংশ নেন। তার দুই পুত্র, প্রথম হচ্ছে হরকিশোর রায় ও শিবকিশোর রায়। দ্বিতীয় জমিদার হরকিশোর রায়চৌধুরী যুগল কিশোরের পরবর্তী উত্তরাধিকারী হরকিশোর রায়চৌধুরী। তার সময়কাল আনুমানিক 1800 শতাব্দীর শেষভাগ থেকে 1900 শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত। তার আমলে জমিদারি স্থিতিশীল ছিল, যদিও কিছু বিভাজন বা স্থানান্তর ঘটে, যেমন রামগোপালপুর স্টেটের সৃষ্টি। তার অকাল মৃত্যুতে বা তার মৃত্যুর পর বিধবা স্ত্রী ভাগীরথী দেবী জমিদারি পরিচালনা করেন এবং দত্তক পুত্র গ্রহণ করেন আনন্দকিশোর রায়চৌধুরীকে। আনন্দকিশোর রায়চৌধুরী বা ঈশ্বরচন্দ্র চৌধুরী। হরকিশোরের পর আনন্দকিশোর রায়চৌধুরী, যিনি ঈশ্বরচন্দ্র চৌধুরী নামে পরিচিত, যিনি ভগবতী দেবীর দত্তক পুত্র আগে বললাম, তিনি তৃতীয় জমিদার। উনি বিজ্ঞান চর্চায় খুবই আগ্রহী ছিলেন, বিজ্ঞান চর্চা করতেন বা বিজ্ঞানে খুবই আসক্ত ছিলেন এবং জমিদারিও তিনি দক্ষতার সাথে পরিচালনা করেছেন। ওনার আমলে জমিদার বাড়ির অংশ সম্প্রসারিত হয়েছিল, যা এখন গৌরীপুর মহিলা কলেজ, ওইটা সম্প্রসারিত ওই সময় তার আমল। অকাল মৃত্যুর কারণে শিশুপুত্র রাজেন্দ্র কিশোর রায়চৌধুরী উত্তরাধিকারী হন। তার অকাল মৃত্যু হয়েছিল, তাই তার শিশুপুত্র এই জমিদারির স্বাভাবিকভাবে উত্তরাধিকারী হন। এই রাজেন্দ্র কিশোর রায়চৌধুরী, যে আনন্দ কিশোরের পুত্র রাজেন্দ্র কিশোর রায়চৌধুরী পরবর্তীতে চতুর্থ জমিদার। তিনি শ্রীকৃষ্ণ চৌধুরী বংশের ষষ্ঠ পুরুষ। অল্প বয়সেই আবার তিনি মৃত্যুবরণ করেন। যতদূর জানা যায় 24 বছর বয়সে 1873 সালে তার অকাল মৃত্যু হয়। তার কোনো পুত্র সন্তান ছিল না। তার স্ত্রী বিশ্বেশ্বরী দেবী বিধবা অবস্থায় জমিদারি পরিচালনা করেন এবং 1877 সালে রাজশাহীর বালিহার গ্রাম থেকে হরিপ্রসাদ ভট্টাচার্যের পুত্র ব্রজেন্দ্র কিশোরকে দত্তক নেন। পরে তার নাম পরিবর্তন করে এই নামের সাথে মিল রেখে
নাম রাখেন যে ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী, তার দত্তক পুত্রের নাম রাখেন। এই ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী পরবর্তীতে বিখ্যাত এবং প্রভাবশালী জমিদার হিসাবে পরিচিতি পান সবার কাছে। তার সেই হচ্ছে পঞ্চম জমিদার। তার আমলে গৌরীপুরের রাজবাড়ি নান্দনিক রূপ লাভ করে। তিনি বিখ্যাত সঙ্গীতজ্ঞ, লেখক, দানবীর ও হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতেরও পৃষ্ঠপোষক ছিলেন। তানসেনের বংশধর সহ অনেক শিল্পী তার আমন্ত্রণে ওই অঞ্চলে আসতেন বা গৌরীপুরে আসতেন। গৌরীপুর লজ আনুমানিক 19 শতাব্দীর শেষ বা 20 শতাব্দীর প্রথমার্ধে ব্রজেন্দ্র কিশোরের আমলে নির্মাণ করা হয়েছে বলে অনুমান করা হয়। রেলওয়ে জংশন পৌরসভার তিনি প্রতিষ্ঠায় অবদান রাখেন। ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী যন্ত্র সঙ্গীত শিল্পী ও লেখক। অন্যান্য উল্লেখযোগ্য জমিদারি এবং জমিদার গৌরীপুর উপজেলার বলা যায় ওই সময় 12 জন জমিদার ওই সময় বসবাস ছিল বা বসবাস করত। এরপরে আমরা আরও কিছু দিকে ইতিহাসে লক্ষ্য করলে দেখা যায় যে কয়েকটি উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে যে সুরেন্দ্র প্রসাদ লাহিড়ী বা লাহিড়ী চৌধুরী, তারা যখন গৌরীপুর সরকারি কলেজ, তার বাড়িটা বর্তমানে গৌরীপুর সরকারি কলেজ। কালীপুর জমিদার, এই কালীপুর জমিদারটা হচ্ছে কয়েকটি তরফে বিভক্ত। বড় তরফ, মধ্যম তরফ, ছোট তরফ, নয়া তরফ, এই রূপ অংশে বিভক্ত। ধরণীক্রান্ত লাহিড়ী চৌধুরী, নরেন্দ্রক্রান্ত লাহিড়ী চৌধুরী প্রমুখ এই অঞ্চলের জমিদার। তরফগুলোর উৎপত্তি এবং কারণ যদি আরও বিশ্লেষণ করি তাহলে ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 1829 খ্রিস্টাব্দের দিকে কালীপুর জমিদার প্রতিষ্ঠাতা ওই যে হরনাথ লাহিড়ী চৌধুরী 3টা ভাগ্নে ছিল। এই 3 ভাগ্নেরা এই সম্পত্তির উত্তরাধিকারী হন। এই এরা হলেন বা তার ভাগ্নেরা হলেন শ্রীকৃষ্ণ লাহিড়ী চৌধুরী বড় ভাই বা বড় তরফ, কমলাকান্ত লাহিড়ী চৌধুরী মধ্যম ভাই বা মধ্যম তরফ, উমাকান্ত লাহিড়ী চৌধুরী ছোট ভাই বা কনিষ্ঠ ভাই, এটা হচ্ছে ছোট তরফ। ভাইদের বয়স এবং অবস্থান অনুসারে এই নামকরণ করা হয়েছে। পরবর্তীতে এই 3 তরফের মধ্যেও আরও বিভাজন বা নতুন শাখা তৈরি হয়ে নয়া তরফ বা নতুন তরফ গঠিত হয়, যা সম্ভবত কোনো পরবর্তী প্রজন্মের নতুন বাসভবন বা বিভক্ত অংশ থেকেও উদ্ভূত। কালীপুর জমিদারি থেকে মোট 5টি জমিদারির উৎপত্তি হয়েছে। বড়, মধ্যম, ছোট, নয়া তরফ, আরও কিছু শাখা যেমন ডিকে লাহিড়ী বা ভালুকা জমিদারি। এরপরে ইতিহাসে আছে যে গোলকপুর জমিদার হরিশ্চন্দ্র চৌধুরী, উপেন্দ্রচন্দ্র চৌধুরী প্রমুখ, এরা ওই অঞ্চলের জমিদার। তাদের বাড়িঘর এখন নেই, কিন্তু ইতিহাসে তাদের অবস্থান উল্লেখযোগ্য বা ইতিহাসে তাদের নাম পাওয়া যায়। রামগোপালপুর জমিদারির ক্ষেত্রে আমরা আসবো যে কাশী কিশোর রায়চৌধুরী সবচেয়ে খ্যাতিমান ব্যক্তি ওই জায়গায়। এরপরে আছেন যে যুগেন্দ্র কিশোর রায়চৌধুরী, সৌরেন্দ্র কিশোর রায়চৌধুরী, একই বংশের শাখা। বাড়ির তোরণ এখনো আছে, কিন্তু খুবই জরাজীর্ণ। ভবানীপুর জমিদার ভৈরবচন্দ্র চৌধুরী প্রতিষ্ঠাতা এখানের। এরপরে আরও আছেন যারা, তারা হচ্ছে যে সতীশচন্দ্র চৌধুরী, জ্যোতিষচন্দ্র চৌধুরী, আর এরকম নাম উল্লেখ পাওয়া যায়। বাড়িগুলি হারিয়ে গেছে। অন্যান্য যেগুলি আছে যেমন কৃষ্ণপুর, ডোহাগলা, সানাল জমিদার ইত্যাদি। জমিদারি প্রথা 1950 সালে
বিলুপ্ত হওয়ার পর অনেক জমিদার কলকাতায় চলে যান। বাড়িগুলো, স্কুল, কলেজ এগুলি যেগুলি উপযোগী এগুলিতে প্রতিষ্ঠিত হয় এবং অনেকগুলি পরিত্যক্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। রাজবাড়ির অংশ এখন গৌরীপুর মহিলা কলেজ, সরকারি কলেজ, প্রেস ক্লাব। এই রাজবাড়ির যে অংশগুলো আছে এইগুলি এতে বর্তমানে এখন এইগুলিতে রূপান্তরিত বা অনেক ক্ষেত্রে জরাজীর্ণ অবস্থা ভবনগুলো। জমিদারি প্রথা শারীরিকভাবেই শোষণমূলক, এটা এই অঞ্চলে সবাই জানে। জমিদারির প্রথাই ছিল শারীরিকভাবে শোষণমূলক, এতে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু গৌরীপুরের জমিদারদের ক্ষেত্রে ব্যাপক এবং নৃশংস অত্যাচারে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ খুবই কম। তাদের অবদান ছিল হচ্ছে শহর গড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, এই ক্ষেত্রেই বা এই দিকে তাদের মনোযোগটা বেশি ছিল বা তাদের অবদানটাও এই দিকেই বেশি। গৌরীপুরের জমিদাররা শুধু ভূমি সত্ত্বের অধিকারী ছিলেন না, তারা ছিলেন সাংস্কৃতিক পৃষ্ঠপোষক, শিক্ষার প্রসারক ও সমাজের আলোকবর্তিকা। তাদের স্মৃতি আজও এলাকার ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে, যেন এক অমর গাথা যা অতীতের গৌরবকে বর্তমানের সাথে সেতু বন্ধন করে রেখেছে। এই বংশের গল্প শুধু জমিদারি নয়, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য অধ্যায়। সৌরেন্দ্র কিশোর রায়চৌধুরী ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার বই লিখে বংশের ইতিহাস কিছুটা সংরক্ষণ করেন। এখন আরেকটি বিষয়, যারা ইতিহাস সম্বন্ধে খুবই আগ্রহী এবং ইতিহাস সম্বন্ধে উৎসাহী, তাদের সম্বন্ধে কিছু তথ্য বলি। লক্ষ্য করব যে আচার্য চৌধুরী বংশ এবং রায়চৌধুরীর বংশ। মুক্তাগাছার জমিদার আচার্য চৌধুরী এবং গৌরীপুরের প্রধান জমিদার রায়চৌধুরীর পরিবারের মধ্যে সরাসরি রক্তের কোনো সম্পর্ক নাই, একই বংশীয় উৎসও না তারা। দুই বংশই বারেন্দ্র ব্রাহ্মণ সম্প্রদায়ের হলেও তাদের উৎপত্তি এবং পরগনা ভিন্ন। মুক্তাগাছার জমিদারি প্রতিষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী দ্বারা 1727 সালের দিকে আলাপ সিং পরগনা, যা ময়মনসিংহের সবচেয়ে প্রভাবশালী জমিদার ছিল এবং পরে মহারাজ উপাধি ভূষিত হন, উপাধি পান। অপরদিকে গৌরীপুরে রায়চৌধুরী বংশের প্রতিষ্ঠাতা যুগল কিশোর রায়চৌধুরী 1770-এর দশকে জাফরশাহী পরগনা থেকে এসে ময়মনসিংহ পরগনায় জমিদারি করেন, যা শ্রীকৃষ্ণ বংশের একটি শাখা, যা কৃষ্ণগোপালের দত্তক পুত্র থেকে আগত। এটা সরাসরি নয়, কিন্তু পরোক্ষভাবে দত্তকের মাধ্যমে গৌরীপুরের কয়েকটি শাখা জমিদারির সাথে মুক্তাগাছার জমিদারের বংশের পারিবারিক যোগ আছে। এটি ময়মনসিংহ অঞ্চলের জমিদারির ইতিহাসের একটা সাধারণ চিত্র। দত্তক ও আত্মীয়তার মাধ্যমে বংশগুলো যুক্ত হয়েছে। এখন গৌরীপুরের ইতিহাস বা ময়মনসিংহের ইতিহাস এই পর্যন্তই। তাদের অবস্থানগত কারণ, তাদের বংশ পরম্পরায় এই পর্যন্তই। এখন একটি কিংবদন্তির কথা বলি। প্রচলিত কিংবদন্তি, এটা রাজা আদিসুর আনুমানিক 9ম থেকে 10ম শতাব্দী বাংলার দেবজ্ঞ ব্রাহ্মণের অভাব দেখে কনৌজ, বর্তমানে উত্তরপ্রদেশ ভারতের, থেকে 5 জন ব্রাহ্মণ এখানে আনেন। এরা 5টি ভিন্ন গোত্রের ছিলেন: শাণ্ডিল্য, ভরদ্বাজ, কাশ্যপ, বাৎসব, সাবর্ণ। এদের বংশধারা বাংলার ছড়িয়ে পড়েন এবং রাঢ়ী ও বারেন্দ্র এই 2টা শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েন।
গোত্র এবং পদবীর দিকে আমরা লক্ষ্য করব। বরেন্দ্র ব্রাহ্মণদের প্রধান গোত্র সাধারণত 5টা: শাণ্ডিল্য, ভরদ্বাজ, কাশ্যপ, বাৎস বা বাৎসব, সাবর্ণ। তাদের প্রচলিত পদবী বা উপাধি: লাহিড়ী, সেনাল, ভাদুরী, মৈত্র, বাগচি, তারপরে চৌধুরী, বিশেষ করে জমিদার পরিবার। অন্যান্য পদবী বা উপাধি হচ্ছে চক্রবর্তী, ভট্টাচার্য ইত্যাদি কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। বরেন্দ্র ব্রাহ্মণ সম্প্রদায় বলতে বাংলার বর্তমান বরেন্দ্র ব্রাহ্মণ সম্প্রদায় যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বাংলার একটি প্রধান ব্রাহ্মণ উপশ্রেণীকে বোঝায়, যারা ঐতিহাসিকভাবে বারেন্দ্র ভূমি নামক অঞ্চল থেকে বারেন্দ্র ভূমি অঞ্চলে বসবাস করতেন। এই অঞ্চলটি উত্তরবঙ্গের একটি প্রাচীন ভৌগোলিক অংশ, যা বর্তমানে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, নাটোর, ময়মনসিংহের উত্তরাঞ্চল এবং ভারতের মালদহ, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত ছিল ওই সময়। এই অঞ্চলের নাম বরেন্দ্র থেকে এই সম্প্রদায়ের নামকরণ হয়েছে, যার অর্থ প্রাচীনকালে বৃষ্টি আহ্বানকারী বা বৃষ্টি সম্পর্কিত জাদুকর বলে মনে করা হয়। এই যে উপরের তথ্যগুলো এবং বংশের ক্রমগুলো বললাম, এইগুলি বিভিন্ন বই, স্থানীয় ইতিহাস, লোকগাথা থেকে, তারপরে এগুলি থেকে অনেক জনশ্রুতি থেকে, এগুলি মূল উপাদান থেকে সংগৃহীত। এগুলির উপর ভিত্তি করে কথাগুলো বললাম। গৌরীপুরের জমিদার এবং এই অঞ্চলের জমিদারের সম্পর্কে আজ এ পর্যন্তই।